আলোচনায় যাওয়ার আগে আমাদের ভারতের সিস্টেমটার মূল ভিত্তিটা বুঝতে হবে। বিশ্বের অনেক দেশের মতো, যেমন ধরুন আমেরিকা বা সুইজারল্যান্ড, সেখানে কিন্তু দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে। ভারত কিন্তু সেই পথে হাঁটেনি। ভারতের পথটা একটু আলাদা। চলুন সেটাই দেখে নিই। ভারতের আইনি কাঠামোর একেবারে কেন্দ্রে আছে এই একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপের ধারণাটা। এর মানে হল আমরা সবাই শুধু ভারতের নাগরিক। পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্রের আলাদা করে কোনো নাগরিকত্ব হয় না। ব্যাপারটা যুক্তরাজ্যের মতো, কিন্তু আমেরিকা বা সুইজারল্যান্ডে ঠিক এর উল্টোটা। সেখানে একজন ব্যক্তি একই সাথে দেশের নাগরিক এবং তিনি যে রাজ্যে থাকেন সেখানকারও নাগরিক। আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন শুরুতেই নাগরিকত্বের কিছু মূল ভিত্তি স্থাপন করা হয়েছিল। যেমন এখানে দেখুন, আর্টিকেল 5 থেকে 8 পর্যন্ত ঠিক করে দেয়া হয়েছিল যে কারা কারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। মানে দেশভাগের সময় যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন বা যারা বিদেশে থেকেও ভারতীয় বংশোদ্ভূত, তাদের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছিল। সংবিধান তো একটা প্রাথমিক কাঠামো তৈরি করে দিয়েছিল, তাই না? কিন্তু সময়ের সাথে সাথে আরও অনেক খুঁটিনাটি বিষয়ের প্রয়োজন পড়ল। আর ঠিক সেই কারণে ১৯৫৫ সালে একটা বিস্তারিত আইন আনা হয়। এই আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য মোট 5টা রাস্তার কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, 5। এই সংখ্যাটা মনে রাখাটা খুব জরুরি। এই 5টা উপায় আসলে 5টা ভিন্ন ভিন্ন পরিস্থিতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক কি সেই উপায়গুলো। এই হলো সেই 5টা পথ: জন্মসূত্রে, বংশসূত্রে, রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের মাধ্যমে, স্বাভাবিকীকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে, আর সবশেষে কোনো নতুন ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে। চলুন প্রত্যেকটা নিয়ে একটু সংক্ষেপে জেনে নিই। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম, সেটা কিন্তু শুরু থেকে একই রকম ছিল না। সময়ের সাথে সাথে এটা বেশ কয়েকবার বদলেছে। এখানে খেয়াল করে দেখুন ১৯৮৭ আর ২০০৪ সাল, এই দুটো সময়ে আইনটাকে কিন্তু বেশ অনেকটাই কঠোর করা হয়েছিল। মানে নিয়মগুলো ধীরে ধীরে আরও নির্দিষ্ট হয়ে উঠেছে। বংশসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। দেখুন, ১৯৯২ সালের আগে নিয়ম ছিল যে শুধুমাত্র বাবার নাগরিকত্ব থাকলেই হবে। কিন্তু তারপর লিঙ্গ সমতার কথা মাথায় রেখে এই আইনটা বদলানো হয়। নতুন নিয়মে বলা হয় মা অথবা বাবা যে কোনো একজন ভারতীয় নাগরিক হলেই চলবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বাকি 3টে পথও বেশ সোজাসাপটা। রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণটা মূলত ভারতীয় বংশোদ্ভূতদের জন্য, যাদের অন্তত 7 বছর ভারতে থাকতে হবে। আর ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণ হল বিদেশিদের জন্য। তাদের ক্ষেত্রে 12 বছর ভারতে থাকতে হবে, আর সংবিধানের 8ম তফসিলে যে 22টা ভাষা আছে তার মধ্যে যে কোনো একটা জানতে হবে। আর সবথেকে সোজা কথা তো এটাই, ভারত যদি কোনো নতুন ভূখণ্ড নিজের অন্তর্ভুক্ত করে, যেমন পণ্ডিচেরি ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেখানকার মানুষজন এমনিতেই ভারতের নাগরিক হয়ে যান। আচ্ছা, নাগরিকত্ব তো অর্জন করার কথা হলো, কিন্তু এমনও তো হতে পারে যে কেউ নাগরিকত্ব হারাতে পারেন, তাই না? এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। আইন অনুযায়ী মোট 3টে উপায়ে একজন ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব চলে যেতে পারে। হ্যাঁ, নাগরিকত্ব পাওয়ার যেমন পথ আছে, হারানোরও উপায় আছে। আর সেই সংখ্যাটা হলো 3। চলুন এই 3টি পদ্ধতি ঠিক কী কী আর কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু 3টে পদ্ধতির মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, রিনাউন্সিয়েশন বা স্ব-ইচ্ছায় ত্যাগ হল যখন কেউ নিজের ইচ্ছায় নাগরিকত্ব ছেড়ে দেন। টার্মিনেশন বা অবসান হয় অটোমেটিক্যালি যখন কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেন। আর ডেপ্রিভেশন বা বঞ্চনা হলো একটা শাস্তিমূলক ব্যবস্থা। সরকার যদি দেখে কেউ জালিয়াতি করে বা দেশের প্রতি আনুগত্য না দেখিয়ে নাগরিকত্ব পেয়েছে, তখন সরকার সেটা কেড়ে নিতে পারে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার, যে নাগরিকত্বের নিয়মকানুন কিন্তু পাথরে খোদাই করা কোনো বিষয় নয়। এটা একটা জীবন্ত দলিলের মতো, যার সময়ের সাথে সাথে প্রয়োজনের সাথে সাথে নিজেকে বদলে নেয়। আর এই বদলের একটা দারুণ উদাহরণ হল ওসিআই স্কিম। ২০০৩ সালে এলএম সিংভি কমিটি একটা সুপারিশ করে। তারা বলে, বিশ্বজুড়ে যে কোটি কোটি ভারতীয় বংশোদ্ভূত মানুষ ছড়িয়ে আছেন, তাদের জন্য দ্বৈত নাগরিকত্বের মতো একটা ব্যবস্থা করা হোক। আর ঠিক সেখান থেকেই কিন্তু ওসিআই বা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ধারণাটা আসে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নিই। মূল যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো, ভারতে চলে একক নাগরিকত্বের ধারণা। নাগরিকত্ব পাওয়ার পথ হলো 5টি আর হারানোর উপায় 3টি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়মকানুনগুলো কিন্তু স্থির নয়, সময়ের সাথে সাথে বদলেছে।
সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে বিশ্বায়ন হচ্ছে, দেশার আইনের ধারণাগুলো ক্রমাগত বদলে যাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যতের নাগরিক এই শব্দটার সংজ্ঞা বা মানেটা ঠিক কী হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?